আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমরা আরেকটা ক্লাস শুরু করছি, আমাদের আরেকটা অনলাইন ক্লাস। আশা করছি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। তো আমরা ক্লাসটা শুরু যেটা করছি, এই ক্লাসটার নাম হচ্ছে, আমরা গতদিন করেছিলাম হচ্ছে আসলে আহ সাক্ষাৎকার, অর্থাৎ আমাদের একজন সাংবাদিক মুদ্রণ মাধ্যমের সাংবাদিক, অর্থাৎ পেপারের সাংবাদিক, পত্রিকার সাংবাদিক, তিনি আসলে তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কিভাবে সাক্ষাৎকার নেবেন, কেন সাক্ষাৎকার নেবেন, সাক্ষাৎকার কেন প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আমরা আমরা গত প্রথম ক্লাসে আলাপ করেছি। এবং প্রথম ক্লাসে আলাপ থেকে এটা আমাদের একেবারেই পরিষ্কার হয়েছে যে একজন সাংবাদিক যখন পেশাগত দায়িত্ব পালন করবেন, তার আসলে একেবারেই অত্যাবশ্যকীয় বা অপরিহার্যভাবেই, একেবারেই অত্যাবশ্যকীয় এবং এবং অপরিহার্যভাবেই তাকে আসলে সাক্ষাৎকার কন্ডাক্ট করতে হবেই। তিনি তাকে ফোনে সাক্ষাৎকার হতে পারে, জুমে হতে পারে, সরাসরি হতে পারে, হ্যাঁ, তিনি সাক্ষাৎকার তাকে নিতেই হবে। এটা হচ্ছে মাস্ট, এটা মাস্ট ডিউটি। আমি ধরেন প্রফেশনাল সাংবাদিকতা করেছি 2008 থেকে 2016 পর্যন্ত। এর মধ্যে আমি অনেক মানুষের সাক্ষাৎকার নিয়েছি, এবং আপনারা জানেন যে আমার কিছু মুক্তিযুদ্ধ ভিত্তিক বইয়ের সিরিজ আছে, এবং সেই সিরিজের বইগুলো হচ্ছে আবার সাক্ষাৎকার ভিত্তিক। হ্যাঁ, তার মানে সাক্ষাৎকার নিতে নিতে আমি আসলে যখন গভীরতর সাক্ষাৎকার নিয়েছি, অন্যের সাথে কথা বলেছি, তখন আসলে আমি এমন জায়গায় পৌঁছেছি যার মাধ্যমে পরবর্তীতে বই লেখার একটা জায়গায় আমি পৌঁছে গেছি। আপনাদেরকে একজন ভদ্র মহিলার নাম বলি আমি। আপনারা 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 আহ, আহ, আপনারা আপনাদের কাছে খাতা কলম আছে কিনা জানি না, খাতা কলম থাকা দরকার। হ্যাঁ, খাতা কলম আপনাদের থাকা দরকার। আমি আমি একজন ভদ্র মহিলার কথা বলতে, তিনি ওয়ার্ল্ড ফেমাস জার্নালিস্ট আর কি। হ্যাঁ, ওয়ার্ল্ড ফেমাস জার্নালিস্ট তিনি। তিনি শুধুমাত্র সাক্ষাৎকার নিয়ে, হ্যাঁ, সাক্ষাৎকার নিয়ে সাক্ষাৎকার নিয়ে তিনি আপনার সারা পৃথিবীতে আহ খুবই আপনার আহ খ্যাতি অর্জন করেছিলেন। হ্যাঁ, অনেক অনেক বড় খ্যাতি অর্জন করেছিলেন। তো তার একটা ছবি আমি আপনাদেরকে একটু দেখাই, দেখিয়ে, হ্যাঁ, আহ দেখিয়ে আপনাদেরকে আমি আজকের ক্লাসটা শুরু করছি আর কি। হ্যাঁ, তো তিনি আসলে কি করেছিলেন, তিনি আসলে অত্যন্ত গুণী একজন সাংবাদিক ছিলেন। এবং তিনি সাংবাদিকতা করেছেন, সাংবাদিকতা করতে যেয়ে তিনি আসলে অনেকের সাক্ষাৎকার নিয়েছিলেন। হ্যাঁ, এবং তিনি একটা কারণে খুব ফেমাস, সেটা হচ্ছে যে তিনি এই সাক্ষাৎকার করার প্রক্রিয়ায় তিনি আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে, আপনারা জানেন বাংলাদেশের যে অভ্যুদয় 1971, বাংলাদেশের যে অভ্যুদয়, সেই অভ্যুদয়ের প্রেক্ষাপটে তিনি আসলে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, এবং সেটা পরবর্তী সময়ে একটা বই আকারে প্রকাশিত হয়। তো সেই ভদ্রমহিলা সম্পর্কে আমার মনে হয় আপনাদের একটু জানা দরকার। মানে শি ওয়াজ সো ফেমাস। যদিও তাকে নিয়ে একটা অন্য ধরনের গল্প আছে, সেই গল্পটা ভিন্ন প্রেক্ষাপটের, সেটাতে আমরা যাচ্ছি না। তো আমি একটু এই ভদ্রমহিলাকে একটু আপনাদেরকে দেখাতে চাই। এটা হয়তো আপনারা একসময় দেখে রাখতে পারেন। দিস ইজ দ্য লেডি। আপনারা দেখতে পাচ্ছেন কি? আপনাকে ছবি দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এটার নাম হচ্ছে ওরিয়ানা ফালাচ্ছি। হ্যাঁ, ওরিয়ানা ফালাচ্ছি, তিনি ইতালিয়ান সাংবাদিক ছিলেন। এই ভদ্রমহিলায় 1971-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আপনার ইন্দিরা গান্ধী, জুলফিকার আলী ভুট্টো, ইভেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তিনি সাক্ষাৎকার নিয়েছিলেন আর কি। তো দেখেন, ওরিয়ানা ফালাচির যখন বই প্রকাশিত হয়েছে, তখন তার বইয়ের উপরে ট্যাগ লাইন লেখা হয়েছে। সেই ট্যাগ লাইনে কি বলা হয়েছে? দ্য গ্রেটেস্ট পলিটিক্যাল ইন্টারভিউয়ার অফ দ্য মডার্ন টাইমস। এটা আরেকজন লেখক বলছেন, তার নাম হচ্ছে রোলিং স্টোন। হ্যাঁ, তিনি এটা বলেছিলেন। এনিওয়ে, তো সহজেই সহজেই বোঝা যাচ্ছে যে আপনি যদি ভালো ইন্টারভিউ যদি আপনি নিতে পারেন, সেটা আসলে এক সময়ে আপনার দক্ষতা বৃদ্ধি হতে পারে। আপনি আসলে আরো আরো দক্ষ হয়ে আপনি আরো ভালো কিছু অর্জন করতে পারেন। আপনারা কি এখন আমার স্ক্রিনে আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন? না স্যার। আচ্ছা, এটা এটা আবার আবার ইনপুট দিতে হবে। আমি 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 স্ক্রিনশটটা দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, ওকে, আপনারা এটাও দেখতে পাচ্ছেন। এটা একটা বড় সাক্ষাৎকার। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে একজন সাংবাদিককে দেখা যাচ্ছে, এনাকে আপনারা চেনেন? কেউ এনাকে চেনেন? না স্যার। না স্যার। এদের নাম হচ্ছে, আপনারা আজকে না দুজন স্যার। ব্যক্তিকে চিনলেন, দুজন বিখ্যাত সাংবাদিককে চিনলেন। এক যে ওরিয়ানা ফালাচ্ছি, আর ইনাকে যে ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে, এনার নাম হচ্ছে আপনার আমানপুর, আমাদের ক্রিস্টিয়ান আমানপুর। হ্যাঁ, উনি সিএনএন চাকরি করেন। হ্যাঁ,
ক্রিশ্চিয়ান আমানপুর সিএনএন এ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা ইন্টারভিউ করেছিলেন, সেটা এখানে আছে আর কি। এই ভদ্রলোককে চেনেন? ইনিও একজন ওয়ার্ল্ড এর ফেমাস ইন্টারভিউয়ার। ইনাকে কেউ চেনেন? ইনাকে কেউ চেনেন? না স্যার, চিনি না। এনার নাম হচ্ছে আপনার আমি 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 আমার নাম তো নিজেই ভুলে গেলাম। ইনি হচ্ছেন বিবিসির যে ফ্ল্যাগশিপ আপনার টক শো, হ্যাঁ, সেই টক শোটা তিনি টক শোটা তিনি আপনার হোস্ট করেন। দেখো, আপনার কি দেখেন, আমার মাথা থেকে নামটা চলে গেছে আর কি। হ্যাঁ, আমি আপনাকে একটু পরে মনে হলে আমি আপনাকে বলছি আর কি। হ্যাঁ, তো একটু পরে মনে হবে আর কি। হ্যাঁ, তো ইনারা আসলে সারা ওয়ার্ল্ডে ফেমাস হয়েছেন কিভাবে? শুধুমাত্র সাক্ষাৎকার নিয়ে। হ্যাঁ, কিন্তু সাক্ষাৎকার নেওয়ার প্রক্রিয়াটা তো সহজ নয়। সাক্ষাৎকার প্রক্রিয়া কিন্তু কৌশল আছে। সাক্ষাৎকার প্রক্রিয়া নিয়ে তো আপনার নানা ধরনের আলোচনা আছে। আমি আপনাকে গতদিন আপনাদের সাক্ষাৎকারের আপনার কয়েকটা কপি আপনাদের ফটোকপি করতে বলেছিলাম, সেটা কি আপনারা করেছেন? করেছেন কি কেউ? আপনাদের কিছু কিছু ম্যাটেরিয়ালস দিয়েছিলাম গতদিন, কেউ কি করেছেন কিনা? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকের ক্লাসে যেটা আসলে খুব মনোযোগ দিয়ে পড়বো সেটার নাম হচ্ছে সাক্ষাৎকার গ্রহণের কৌশল সমূহ। সাক্ষাৎকার গ্রহণের কৌশলের সমূহের মধ্যে বলা হচ্ছে যে এখানে একজন ভদ্রলোক আছে যেমন স্টিভ রোডস। তিনি বলেছেন সাক্ষাৎকার গ্রহণের 9 আর, নয়ের সাথে আর অক্ষর যে আর, এই যে 9 আর নামে তার একটা কৌশল আছে। আচ্ছা, এই কৌশলটা আমরা কোথা থেকে পেয়েছি? এই কৌশলটা আমরা যেখান থেকে পেয়েছি সেটা পেয়েছি একটা বই থেকে। সেই বইটা কোনটা? সেই বইটার নাম হচ্ছে আপনার, আমি গতকাল আপনাদেরকে দিয়েছি, গতকাল আপনাদের আপনাদের ফেসবুক পেজে একটা আমি বইয়ের কপি দিয়েছি, পিডিএফ। কেউ কি পেয়েছেন? জি স্যার। আচ্ছা, এটা একটা আমি বই। পেয়েছি। হ্যাঁ, এটা একটা বই। আপনারা দেখেন এই বইটাতে এই বইটাতে একটা চ্যাপ্টার আছে, যদিও এটা অনুসন্ধানী সাংবাদিকদের জন্য, যারা অনুসন্ধানী সাংবাদিক করবেন তারা কিভাবে সাক্ষাৎকার নেবেন সেই বইটাতে সম্পর্কে। এটা হচ্ছে মূল চ্যাপ্টারটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চ্যাপ্টারটা। মূল চ্যাপ্টারটার নাম হচ্ছে অনুসন্ধানী সাক্ষাৎকার। হ্যাঁ, একজন সাংবাদিক অনুসন্ধানী সাক্ষাৎকার। আমি একটু 10 সেকেন্ড একটু হ্যাঁ, এই দিন আমি ক্লাসে। আচ্ছা আচ্ছা, করবো করবো, হ্যাঁ আমি ক্লাসে, হ্যাঁ ক্লাসে বেরো ফোন দিচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখতেছি। বেবে এমন করে না, হ্যাঁ আমি ক্লাসে বেরো ফোন দিচ্ছি। সরি, হ্যাঁ, আমার আমার ফোন চলে আসে অস্ট্রেলিয়া থেকে। আপনার ম্যাডাম আমার ছোট ছেলে বড় ছেলেকে মেরেছে। হ্যাঁ, এখন কি করবেন বলেন? বড়টা ছোটটাকে মালা দেওয়া হতো আর কি, ছোটটা থেকে বড়টাকে মেরেছে। সরি ফর দ্যাট। ওকে, আমরা ক্লাসে আর ফেরত আসি। হ্যাঁ, তো দেখেন, এই যে অনুসন্ধানী সাংবাদিকতার সাক্ষাৎকারের যে আলোচনাটা, এই আলোচনাটা আপনারা একটু ফটোকপি করে নেবেন, যদিও আপনারা পিডিএফ কপি অলরেডি পেয়ে গেছেন। এইটার মধ্যে সাক্ষাৎকারের আপনার গুরুত্ব, সাক্ষাৎকারের নানা প্রক্রিয়া, সাক্ষাৎকারের নানা প্রকারভেদ, সাক্ষাৎকারের নানা বিষয়, এটার মধ্যে আসলে একটা বড় পরিসরে আলোচনা হয়েছে। আপনি যদি সাক্ষাৎকার নিয়ে এই চ্যাপ্টারটা একটু একবার মনোযোগ দিয়ে পড়েন, তাহলে কিন্তু আপনি আপনি অত্যন্ত চমৎকার ভাবে এই প্রশ্নটার উত্তর করার জন্য প্রস্তুত থাকবেন। এই যেমন দেখেন, এখানে সাক্ষাৎকার প্রকারভেদ নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, দেখা যাচ্ছে রুটিন বা সংবাদ ভিত্তিক সাক্ষাৎকার, ব্যক্তিত্ব সাক্ষাৎকার, সিম্পোজিয়াম সাক্ষাৎকার, যেটা আমরা গতদিন আলোচনা করলাম। হ্যাঁ, এখানে 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 বাংলায় আছে আর কি। হ্যাঁ, তারপরে দেখা যায় চমৎকার করে আলোচনা সাক্ষাৎকারের উদ্দেশ্য। আমরা জানি সাক্ষাৎকারের কয়েকটা উদ্দেশ্য থাকে, আমি গতদিন আলোচনা করেছি। প্রথম উদ্দেশ্য কি? কারো কাছ থেকে কোনো তথ্য নেওয়া, নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে সাক্ষাৎকার কেন হয়? কারো কাছ থেকে কোনো কিছু নিশ্চিত হওয়া, নাম্বার 2। তৃতীয়ত হচ্ছে কি? সাক্ষাৎকারের মাধ্যমে কি হয়? আপনি কারো কাছ থেকে কোনো কিছু জ্ঞান আহরণ করেন, বোঝেন, যার মাধ্যমে পরবর্তীতে আপনি আপনার রিপোর্ট করেন বা রিপোর্ট করতে আপনার সহযোগিতা হয়। কারণ আমরা গতদিন ক্লাসে খুব চমৎকার করে ইয়েতে দেখেছিলাম সাক্ষাৎকারের মাধ্যমে কি হয়। একজনের মাধ্যমে আরেকজনের কাছে তথ্য, জ্ঞান, হ্যাঁ, এগুলো আপনার কি হয়, এগুলো আপনার বিনিময় হয়। তো সেই কথা এখানে বলা হচ্ছে, সেটা এখানেও আছে। আমি আসলে যে স্লাইডটা তৈরি করছি সেটা অন্যতম জায়গা হচ্ছে এখানে, এখান থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, তো আবার অনুসন্ধানী সাক্ষাৎকারে তো আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেখানে এখানে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, এর খুব চমৎকার করে একটা সাদা মাটা অনুসন্ধানী রিপোর্টিং এর সাক্ষাৎকার, এটা আপনার পড়তে হবে না। হ্যাঁ? অনুসন্ধানী আপনাদের পড়া দরকার নেই, অনুসন্ধান সাংবাদিকতা পরে পড়বেন। কিন্তু এখানে সাক্ষাৎকারের ধাপগুলো আপনারা পড়বেন। হ্যাঁ, আচ্ছা, এখানে এই বইটাতে, এই জায়গাটাতে আমি আপনাদেরকে যেটা যেটা পড়াবো, অর্থাৎ সাক্ষাৎকারের যে আপনার স্টিভ রোডস, আপনার আহ, আহ, স্টিভ রোডস এর যে আপনার কৌশলগুলো পড়াবো, এই কৌশলগুলোতে বিস্তারিত আলোচনাটা এই বইটাতে বাংলায় দেয়া আছে। এখান থেকে আপনারা পড়বেন, আর আমি পুরো ব্যাপারটাতে আপনাদেরকে
আলোচনা আলোচনা করিয়ে করিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেমন দেখেন এই বইটার মধ্যে খুব আলোচনা, একটা ছোট্ট আলোচনা আছে আর কি। হ্যাঁ, তো বলা হয় যে সাক্ষাৎকারের আগে আগে আপনার কিছু ছোটখাটো কিছু বিষয় থাকে। হ্যাঁ, যে যেমন কি বিষয় থাকে, যে আপনি যার কাছে সাক্ষাৎকারের সময় নিয়েছেন তার কাছে সময় মতো আপনাকে হাজির হতে হয়। তাহলে আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির, একজন দায়িত্বশীল ব্যক্তির, একজন এবং সরকারের মন্ত্রী সচিব, তারপরে হচ্ছে ধরেন দায়িত্বশীল রাজনীতিবিদ, আপনি কারো একজন সময় নিয়েছেন। হ্যাঁ, এটা আপনি সাক্ষাৎকার আপনি গ্রহণ করবেন। অ্যাজ এ রিপোর্টার আপনার মূল দায়িত্ব হচ্ছে সেই সাক্ষাৎকার সংগঠিত করার জন্য যথাযথ সময়ে সেখানে পৌঁছে যাওয়া। আপনি জানেন ঢাকা শহরে যানজট আছে, নানা ধরনের সমস্যা আছে। তো এই সময়গুলো ক্যালকুলেট করেই আপনাকে আসলে বের হতে হবে, এবং আপনারা সেই সাক্ষাৎকারের স্থানে আপনারা পৌঁছাবেন, সেটা কথা এখানে আলোচনা হয়েছে। যে ঠিক সময় মতো হাজির হওয়া, তারপর কি বলছে, মার্জিত ও রুচিশীল পোশাক পরা। মার্জিত রুচিশীল পোশাক পরে আপনি ধরেন আপনি সচিবের ইন্টারভিউ করতে যাবেন, তখন কি আপনি একটা ফতুয়া পরে যাবেন, নাকি আপনার যেটা ফর্মাল শার্ট থাকে আপনার কাছে আর কি, হ্যাঁ, সেই ফর্মাল শার্ট আপনি পরবেন। ঠান্ডার দিন হলে আপনি একটা জ্যাকেট গায়ের উপর জড়িয়ে নেবেন, একটা ব্লেজার গায়ের উপর জড়িয়ে নেবেন। বলা হচ্ছে যে আসলে যিনি আপনাকে সাক্ষাৎকার দেবেন তিনি যাতে আপনার সম্পর্কে একটা ভালো ইমপ্রেশন বোধ করেন, সেটা একটা আলোচনা এখানে আছে। আমি স্পষ্ট করতে বলছি, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। কারোর সাথে আপনি দেখা করতে চান, সেখানে আপনার আপনার সম্পর্কে তাদের ইমপ্রেশনটা কেমন হবে, সেটা কিন্তু আপনার এখানে বলা হচ্ছে যে সাক্ষাৎকার গ্রহীতা কিন্তু সেটা সেটা আপনার নির্ধারণ করতে পারেন কার মাধ্যমে, ভালো করে পোশাক পোশাক আপনার আহ, আহ, পরার মাধ্যমে আর কি। হ্যাঁ, একটা কথা বলা হচ্ছে ব্রেকিং দ্য আইস বা আইস ব্রেকিং। এটা কেউ বোঝেন? আইস ব্রেকিং জিনিসটা কি, কে বলতে পারেন সাক্ষাৎকারে? কি একটু শেয়ার করতে পারেন? আমাদের সম্পর্কের ক্ষেত্রে আইস ব্রেকিং কি? আইস ব্রেকিং শব্দটা আসছে আসলে ইউরোপ থেকে আর কি। হ্যাঁ, ইউরোপে আপনারা জানেন যে মানুষের তাদের দৈনন্দিন জীবনের নানা ধরনের প্রেক্ষাপটে, ঠান্ডা ওয়েদার, নানা কারণে তারা আসলে এক ধরনের অ্যালকোহল গ্রহণ করেন তাদের সামাজিক রীতিনীতির অংশ হিসেবে আর কি। যেমন ধরেন রাশিয়া এবং এই সকল দেশগুলিতে যখন আপনার প্রচন্ড ঠান্ডা পড়ে, তখন মানুষরা তাদের শরীর ঠিক রাখতে, শরীরে আপনার উত্তাপ ঠিক রাখতে তারা আসলে নির্দিষ্ট পরিমাণের অ্যালকোহল গ্রহণ করেন। তো বলা হয় যে মানুষ যখন আসলে ড্রিঙ্কস করেন, অ্যালকোহল গ্রহণ করেন, তখন মানুষ প্রথম কি করে? তখন মানুষ প্রথমে যে কাজটা করে সেটা হচ্ছে যে তিনি যখন শুরু করবেন তার একটা প্রক্রিয়া আছে। হ্যাঁ, এই শুরু করার পরে প্রথম কি করেন, তিনি আসলে একটা জায়গায় বরফ থাকে, সেই বরফটা তিনি ভাঙেন। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ার্ক। প্রথমে একটা বরফ ভেঙে একটা গ্লাসের মধ্যে বরফটা নেন, তারপরে আস্তে আস্তে সেখানে ড্রিঙ্কস ঢালেন, সেটা আবার মিক্স করেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার নানাভাবে আপনার সেটাকে ককটেল তৈরি করে তারপরে ধীরে ধীরে পান করেন। এটা বলা হয় একটা প্রসেস। তো বলা হয় একটা প্রসেসের প্রথম কাজ হচ্ছে ব্রেকিং দ্য আইস, মানে আইস ব্রেক করা। এটা আবার সাক্ষাৎকারের সাথে কি সম্পর্ক? আপনি যার সাক্ষাৎকার নিতে যাবেন তিনি আপনার পূর্ব পরিচিত নাও হতে পারেন, তার সাথে আপনার কোনো সম্পর্ক নাও থাকতে পারে, কিন্তু তার সাথে তো আপনি আপনি আলোচনাটা শুরু করবেন। আপনি তো যেই তো একবারে জিজ্ঞাসা করবেন না আর কি, হ্যাঁ, এই যে আপনি এত কোটি টাকার দুর্নীতি করেছেন, এই দুর্নীতির প্রেক্ষাপটে আপনার বক্তব্য, আপনি কি এটা বলবেন? আপনি বলবেন, ভাই কেমন আছেন, বা মন্ত্রী মহোদয় কেমন আছেন, স্যার কেমন আছেন, আপনার শরীর ভালো কিনা, পরিবারের সবাই ভালো আছে কিনা, সেদিন একটা পত্রিকা স্যার আপনার এটা কি স্যার এটা কি পিএনপি প্রসেস? কাছাকাছি 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 কাছাকাছি। তো আপনার, তো এই ধরনের মানে একটা আলোচনাটা শুরু করা। হ্যাঁ, তো এটা আপনারা করবেন নানাভাবে। বলা হয় যে একটু সাক্ষাৎকার নিতে হলে এইটা করতে হয়। তো এটা এ সম্পর্কে ছোট্ট একটা আলোচনা এখানে আছে। হ্যাঁ, আলোচনাটা একটু আপনারা দেখে নেবেন। আর মূল যে মূল যে আলোচনাটা মূল যে আলোচনাটা আমরা আমরা করবো আজকে, মানে এখানে এই বইটাতে, অর্থাৎ টিআইবি থেকে প্রকাশিত এই বইটাতে অনেক অনেক বড় আলোচনা এখানে আছে। হ্যাঁ, অনেক বড়, এটা খুব চমৎকার করে লেখা আছে, বলা ও শোনা। হ্যাঁ, অনেক চমৎকার করে আলোচনা এখানে আছে। আমি আপনাদেরকে ওই আলোচনায় না যেয়ে সাক্ষাৎকার আপনার নানা ধরনের বড় প্রেক্ষাপটে, হ্যাঁ, ধরেন সাক্ষাৎকারের পূর্ব প্রস্তুতি, সাক্ষাৎকারের গবেষণা, হ্যাঁ, এরকম নানা বিষয় আছে। আমরা ওইদিকে না যে আমরা যে আসলে বিষয়টা পড়তে চাই ফার্স্ট ইয়ারে, সেটা হচ্ছে সাক্ষাৎকারের একটা প্রসেস আছে, যেটাকে স্টিভ রোডস দিয়েছেন। সেই স্টিভ রোডস এর যে দৃষ্টিভঙ্গিটা, সেটা আমরা আসলে এই কোর্সের অধীনে এই এই টপিকে আমরা আমরা পড়বো। হ্যাঁ, তো সেটা একটু আপনাদের কাছে, সেটাতে আপনাদেরকে আমি একটু নিয়ে যাই। সেটা এই বইয়ের 175 পৃষ্ঠায় থাকার কথা। হুম, একটু
এই যে দেখেন, দ্য 9 আওয়ার্স অফ ইন্টারভিউইং সাক্ষাৎকার বলা হচ্ছে শিকাগোর পুলিশ বিশেষজ্ঞ স্টিভ রোড সাংবাদিকদের ওয়ার্কশপে নয়টি নয়টি আর এর কথা বলেছেন। হ্যাঁ, এই আরটা নিয়ে আমরা আসলে মূল আলোচনাটা করব, যেটা যেটা আপনাদের যেটা আপনাদের আহ যেটা আপনাদের এই আলোচনাটাতে আছে। আপনি কি দেখতে পাচ্ছেন আমার এই স্লাইডটা? দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, দেখেন এই স্টিভ রোডস, তিনি একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি বলছেন যে সাক্ষাৎকার যখন আপনি নিতে যাবেন তার একটা 9 আর একটা কৌশল আছে, এবং সেই কৌশলটা আসলে যথা উপযুক্ত ভাবে গৃহীত হওয়ার কারণেই সাংবাদিকতায় তার এই কৌশলটা ব্যবহার করা হয়, সাংবাদিকতা তার কৌশলটা আলোচিত হয়। তো সেটা একটু আমি আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করি আর কি। হ্যাঁ, এখানে কি আছে দেখেন, প্রথমেই তিনি বলছেন যে সাক্ষাৎকারের সময় একজন সাক্ষাৎকার গ্রহীতাকে, সাংবাদিককে যে জিনিসটা করতে হবে, রিসিভ করতে হবে। আর দেখেন প্রথম আরটা আমরা পেলাম, রিসিভ। রিসিভ রিসিভ মানে হচ্ছে তিনি প্রথম গ্রহণ করবেন। অর্থাৎ তিনি যখন সাংবাদিক যখন আপনার সাক্ষাৎকার নিতে যাবেন, তার প্রথম কাজ হবে যে যিনি সাক্ষাৎকার দিচ্ছেন তিনি যা বলছেন সেটা ভালো করে শুনতে হবে। আপনি সাক্ষাৎকার নিতে যাচ্ছেন, এটার মানে এই নয় যে আপনি আপনি বেশি কথা বলবেন। আপনার কাজ হচ্ছে আপনি আসলে বেশি শুনবেন। আপনাকে দেখতে পাচ্ছেন এখানে খুব স্পষ্ট করে রাখা আছে। হ্যাঁ, ওপেন এন্ডেড বা উন্মুক্ত ধরনের প্রশ্ন করুন, সাক্ষাৎকার বলার সময় হস্তক্ষেপ করবেন না, যতটা সম্ভব তত বেশি তথ্য গ্রহণ করুন। তার মানে হচ্ছে আপনি শুধু, আপনার কাজ হবে যে আপনি শুনবেন। 2 নম্বরে কি বলা হচ্ছে? 2 নম্বর বলা হচ্ছে প্রশমন, রিলিভ। প্রশমনের বাংলা এখানে কি বলছে দেখেন, সাক্ষাৎকার দাতার বক্তব্য বোঝার চেষ্টা করুন, সাক্ষাৎকার দাতার বিষয় বা প্রশ্ন এড়িয়ে গেলে অধৈর্য হবেন না, রাগ প্রশমনের চেষ্টা করুন। বাংলাদেশে সাক্ষাৎকার নিতে গেলে কি হয়? আপনি কাউকে জিজ্ঞাসা করবেন যে আপনার দলীয় নেতারা যে এই কাজ করছে, বা আপনার অধীনস্থ কর্মকর্তারা যে এই কাজ করছে, এক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নিয়েছেন। আপনি তাকে এই প্রশ্ন করবেন, সে আপনাকে কি করবে, আধা ঘন্টা ধরে শোনাবে পূর্ববর্তী সরকার বা পূর্ববর্তী দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কি কি অপকর্ম করে গেছে। তার মানে আপনি যে প্রশ্নটার উত্তর চান সরাসরি, সেই প্রশ্নটা দেওয়ার আগে সে আধা ঘন্টা ধরে কথা বলবে, 10 মিনিট ধরে কথা বলবে, 15 মিনিট ধরে ঘুরে পেঁচায় কথা বলবে। বুঝতে পেরেছেন? এই জন্য কি হয়, এটা প্রশমন। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই যে আপনারা জানেন যে বিএনপির বর্তমান যিনি চেয়ারম্যান, যিনি লন্ডনে আছেন, বাংলাদেশের সাজাপ্রাপ্ত তারেক রহমান, তিনি একসময় বাংলাদেশের বিভিন্ন রাজনীতিবিদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিভিন্ন ব্যক্তি সম্পর্কে আসলে আহ, লন্ডন থেকে ঘৃণা সূচক, যাকে আমরা হেট স্পিচ বলি, এই ধরনের অনেক বক্তব্য ছড়াচ্ছিলেন বা দিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, যদিও পরে আদালতের নির্দেশে সেটা বন্ধ করা হয়েছে। তো সেটা আবার গণমাধ্যমে আসছিল, তো এটা নিয়ে আসলে খুব সমালোচনা হচ্ছিল। তিনি একজন দায়িত্বশীল নেতা, তিনি কেন বর্তমান প্রধানমন্ত্রী, জাতির পিতা, সরি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাদেরকে নিয়ে কেন তিনি আসলে এরকম বাজে কথা বারবার বলে যাচ্ছেন। তো এটা নিয়ে একটা নিউজ করার জন্য আমি গিয়েছিলাম একজন বিএনপির আপনার দায়িত্বশীল কর্মকর্তার কাছে। আমি তখন যমুনা টিভিতে কাজ করি। তো আমার কাছে, আমি আমার আমার প্রশ্নটা ছিল তার কাছে যে আপনাদের দলের একজন প্রধান ব্যক্তি, মাননীয় প্রধানমন্ত্রী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এই কথাগুলো বলছেন, এতে দলের কোনো ক্ষতি হচ্ছে কিনা, বা এই ক্ষেত্রে আপনার মতামত। একদম সহজ প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে তিনি আমার ক্যামেরায় প্রায় সোয়া 1 ঘন্টা কথা বলেছেন, কিন্তু প্রশ্নের উত্তর দেন নাই। বুঝতে পেরেছেন? তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করেছেন, আওয়ামী লীগের আমলে কি ঘটেছে না ঘটেছে সেগুলো সবকিছু বলেছেন, মানে খালি ঘুরছেন ফিরছেন ঘুরছেন ফিরছেন, কিন্তু হি নেভার স্টেটেড দ্য রিয়েল কোশ্চেন অফ মাইন্ড। উত্তরে দেয়নি। আমি কি রাগ করবো? আমার তো রাগ করার সুযোগ নেই। আমি একজন সাংবাদিক, আমাকে কি করতে হবে, ধৈর্য ধরে কথা বলতে হবে। এবং তিনি আসলে এড়িয়ে যাচ্ছেন কি কারণে, যে আসলে তিনি যদি আসলে দলের প্রধান সম্পর্কে কথা বলে ফেলেন, তাহলে তার পলিটিক্যাল ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হবে। তো যে কারণে এটা আমরা এইভাবে এইভাবে আপনার ব্যবহার ব্যবহার করেছি। ওকে, তাহলে আমি পরবর্তীতে কি বলছে, এইরকম ব্যবহার করছি বলতে যে আমি আসলে তার ইন্টারভিউটা ধৈর্যের সাথে নিয়েছি, আমি রিলিভ বা প্রশমন করেছি। তারপর কি বলা হচ্ছে আপনার, রিফ্লেক্ট। রিফ্লেক্টে কি বলছে? রিফ্লেক্টে বলছে প্রতিফলন, বোঝার চেষ্টা করুন আপনি বিস্তারিতভাবে প্রয়োজনীয় তথ্য পেয়েছেন কিনা। মনে রাখবেন, আপনি অন্যের মতামত জানতে চেয়েছেন, সেই সম্পর্কে আপনার ব্যাখ্যা জানাতে চাননি। আপনি যার ইন্টারভিউ নিচ্ছেন
তিনি যে কথাগুলো বলছেন সেটা আপনার যথাযথ উদ্দেশ্যকে মিট করছে কিনা সেটা আপনি চিন্তা করুন। এবং আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি তাকে কিছু বোঝাতে বা ব্যাখ্যা করতে যাননি। আপনি গিয়েছেন তার মতামত শুনতে। সে যদি মতামত দিতে যদি আপনাকে ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় যায়, সেটা আপনাকে ধৈর্য ধরে শুনতে হবে। তারপরেটাতে কি আছে বলা হচ্ছে? রিগ্রেস। রিগ্রেসের বাংলায় কি বলা হচ্ছে? পশ্চাৎগমন, পেছন দিকে আসা। প্রশ্ন করার সময় এর আগে এভাবে জিজ্ঞেস করুন, এরপর এভাবে প্রশ্ন করবেন না। মানে এই যে বলছে যে পেছন দিকে আসুন, হ্যাঁ, পেছন দিকে আসুন, পেছন দিকে আসুন, সেটা 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 আপনারা ব্যাখ্যা করুন। হ্যালো? আচ্ছা। আচ্ছা। আহ, জি, আমি একটা ক্লাসে, হ্যাঁ বলুন বলুন, জি। হ্যাঁ, আমি একটু বলি আপনাকে। আমি আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। যখন শিক্ষকতা করি আমি। আচ্ছা, আপনার আপনার কি কোনো কিছু ডিটেল কি আপনার ইয়েতে লাগবে, লিখিত আকারে লাগবে? কোনো জি জি জি। হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ, হ্যালো। আমি আমি একটু সরি, হ্যাঁ, আমার একটা খুব জরুরি ফোন। আমার আমার খুব জরুরি একটা ফোন এসেছিল, ফোনটা ধরেছি। হ্যাঁ, আমি সরি, আপনার কিছু মনে করবেন না। হ্যাঁ, না হ্যালো। স্যার, কোনো আপনার সমস্যা নেই। আপনার শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শুনতে জি পাচ্ছি। জি স্যার, আমরা আম- না, আমি আমি খুব দুঃখ প্রকাশ করছি, স্যার ফোনটা আমরা আসলে আমার। টেনশন করতেছিলাম আপনাকে ও, নিয়ে, না 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 না, এটা এটা যে বিএমপি অফিস থেকে আপনাকে আবার ফোন দিল না। আমি আমি খুব সরি। হ্যাঁ, আমার আমার একটা কাজে একটা খুব জরুরি ফোন এসেছিল। আমি কয়েক মিনিট আপনাদের ব্রেক করলাম। হ্যাঁ, আমি খুব সরি, আমি একটু আলোচনাটা শেষ করি। হ্যাঁ। আচ্ছা। তো এখন দেখেন, তো আমরা আমরা এই যে আলোচনাটা করছি, এটাতে দেখুন, আপনারা কি আমার স্লাইডটা দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। জি জি স্যার। স্যার। হ্যাঁ, হ্যাঁ। এখানে দেখুন, এই যে খুব চমৎকার করে লেখা আছে, তারপর রিকনস্ট্রাক্ট। হ্যাঁ, রিকনস্ট্রাক্টের বাংলায় কি বলা আছে? এখানে বলা হচ্ছে ধীরে ধীরে সাক্ষাৎকার দৃশ্যমান ও মূল্যায়ন করতে থাকুন, কিছু যদি বাদ না যায়। মানে আপনি সাক্ষাৎকার নিতে নিতে আপনি চিন্তা করবেন যে আপনি যে জন্য গিয়েছেন, যা করতে গিয়েছেন, হ্যাঁ, এই সবকিছু কি আপনি যথাযথভাবে আপনি করতে পারছেন কিনা। হ্যাঁ, সেটাও আপনার এখানে এখানে আপনার কাজ করতে হবে। হ্যাঁ, তারপরে কি বলছে? স্যার স্যার, 4 নাম্বার, পশ্চাৎগমনটা যদি একবার স্যার বলতেন। 4 নাম্বার পয়েন্টটা স্যার। আচ্ছা, 4 নম্বর পয়েন্টটা, পশ্চাৎগমনটা আমি বলতে ভুলে গেছি। দেখেন, পশ্চাৎগমন এখানে বাংলায় কি বলা আছে আমি বলি আর কি। হ্যাঁ, যে প্রশ্ন করার আগে, এর আগে এভাবে জিজ্ঞাসা করুন, এরপর এভাবে প্রশ্ন করবেন না। এটার মানে হচ্ছে, ধরেন আপনি যখন ইন্টারভিউটা পরিচালনা করছেন, তখন তখন যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এরকম যে এর আগে কি ঘটেছে সেটা রেফারেন্সটা একটু তুলে ধরা। বুঝতে পেরেছি, রেফারেন্স থেকে আলোচনা করা। স্যার, এর আগে তো এমন ঘটেছিল, এর আগে এতজন কর্মকর্তা তহবিল তছরূপের সাথে যুক্ত ছিল, এর আগে এতজন কর্মকর্তা আপনার নানা ধরনের অনিয়ম করেছে, স্যার আপনারা তো কোনো ব্যবস্থা নেননি, স্যার এটা আসলে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? তার বলছেন যে না, তো এই কারণে বিশ্লেষণ করবেন, এই কারণে করতে পারেনি। হ্যাঁ, এর আগে বাংলাদেশের সংবিধানের এই পরিবর্তন ঘটেছে। তার মানে হচ্ছে আপনি পেছনের ঘটনা প্রবাহটা তুলে ধরবেন, যার মাধ্যমে তার কাছে জানতে চাইবেন যে স্যার আসলে তার সামনে তাহলে কি, যদি একটু আমাদেরকে বলে। ব্যাপারটা এমন না যে সামনে কি এটা হতে যাচ্ছে কিনা, যে সামনে আপনারা কি করতে চান, ব্যাপারটা এমন না। আপনি পুরো পেছনের প্রেক্ষাপট তুলে ধরবেন, তারপরে বলবেন যে যে স্যার সামনে আসলে কি ঘটতে পারে। হ্যাঁ, এইভাবে আসলে প্রশ্নটা করা। আচ্ছা, রিকনস্ট্রাক্টের কথা বললাম। আচ্ছা, আপনাদের কাছে খাতা কলম আছে? খাতা কলম? জি জি স্যার। স্যার। জি স্যার, আছে। আচ্ছা, এখন জি আমি যে স্যার। কথাটা বলছি, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আপনার একটু খাতায় লিখবেন। হ্যাঁ, এটা একটু খাতায় লিখবেন। ওকে। আচ্ছা, আপনার খাতায় লিখবেন হচ্ছে যে একটি সাক্ষাৎকারে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গবেষণা, যেখানে বলছে রিসার্চ। একটি সংবাদ সাক্ষাৎকারের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গবেষণা, রিসার্চ। রিসার্চটা কোন বিষয়ে রিসার্চ? যার আপনি সাক্ষাৎকার নেবেন তার সম্পর্কে রিসার্চ, যে প্রশ্নগুলো আপনি করবেন সেই সম্পর্কে গবেষণা, যা আপনি জানতে চান সেই সংক্রান্ত গবেষণা। তার মানে হচ্ছে নানা বিষয় যা জানতে চান, যা আপনি প্রশ্ন করতে চান, এবং যে ব্যক্তির ইন্টারভিউ করতে চান, সব কিছু সম্পর্কে আপনাকে ওয়াকিবহাল হতে হবে, জানতে হবে, গবেষণা করতে হবে। হ্যাঁ, যেমন ধরেন এখানে বলা আছে, এর মাধ্যমে আপনি সাক্ষাৎকারের সবচাইতে মোক্ষম প্রশ্নগুলো সম্পর্কে জানতে সক্ষম হবে। মোক্ষম মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাদের যদি কেউ বলে যে একটা সংবাদ সাক্ষাৎকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, কেউ যদি বলে একটা সংবাদ সাক্ষাৎকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি, আপনারা খুব স্পষ্ট করে বলবেন যে সেটা হচ্ছে গবেষণা। গবেষণা, রিসার্চ। ওকে। আমি এই সম্পর্কে আপনাদের আরেকটা আলোচনা দিয়ে দিব, সেটা আপনারা একটু খেয়াল করে দেখবেন, পাবেন। আর তারপরে কি বলা হচ্ছে? রিভিউ, পর্যালোচনা। পর্যালোচনা বাংলায় কি বলছে? তথ্য ও মন্তব্যগুলো যাচাই করুন। দেখবেন যে যখন কেউ ইন্টারভিউ নেয়, যে ইন্টারভিউ আপনার যে যিনি হচ্ছেন ইন্টারভিউ নেন, তিনি কি করেন, তার কাছে একটা নোট খাতার মতো থাকে, বা একটা প্যাডের মতো থাকে, বা একটা আপনার বোর্ড থাকে। সেখানে তিনি অনেক কিছু লিখেন, অনেক কিছু কাটাকুটি করেন, অনেক কিছু আপনার ঠিকঠাক করেন। আপনাদের কাছে যদি মনে হয় যে সাক্ষাৎকার শুধু গেলাম, একটা টেলিভিশনে বুম ধরলাম, সাক্ষাৎকার হয়ে গেল, ব্যাপারটা কিন্তু এমন নয়।
সাক্ষাৎকার আপনি কি জানতে চান, কতটুকু জানতে চান, কোন বিষয়ে আপনার সাক্ষাৎকারটা এড়িয়ে যাচ্ছেন, কোন বিষয়ে সাক্ষাৎকারটা পাত্তা দিচ্ছেন না, কোনটা জানা আপনার জরুরি, কোনটা নিয়ে আপনি নিউজ করবেন, হ্যাঁ, এগুলোর একটা আপনার চেক লিস্ট থাকে একজন একজন দক্ষ সাংবাদিকের কাছে, হ্যাঁ, দক্ষ দায়িত্বশীল সাংবাদিকের কাছে। তো তখন তিনি কি করেন যে সেখানে সেখানে তিনি কাটাকুটি করেন, মূল্যায়ন করেন, পর্যালোচনা করেন, যে এটা সম্পর্কে বলেছেন ডান, এটা এড়িয়ে গেলেন ডান, হ্যাঁ, এরকম একটা ছোট্ট কাগজ থাকে। আপনারা তো মনে করতে পারেন যে স্যার সাংবাদিকরা তখন খাতাপত্র নেয় না, নোটপ্যাড নেয় না, এগুলোর কি দরকার? না, এটা খুব খারাপ। সাংবাদিককে অবশ্যই তার চেক লিস্ট থাকতে হবে, তার কাগজ কলম থাকতে হবে, তার নোটপ্যাড থাকতে হবে, যথাযথ কলম থাকতে হবে। তো সবকিছু আসলে তার হাতে থাকতে হয়, এবং সেটা সাক্ষাৎকার চলাকালীন সময়ে পর্যালোচনা করতে হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরটাতে কি বলছে? তারপরটা বলছে হচ্ছে আপনার রিজলভ, দূরত্ব হ্রাস করা। রিজলভ কি বলছে? যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি ও দূরত্ব দূর করুন। দেখুন, যখন সাংবাদিকের সাথে আসলে মানুষের সম্পর্ক কেমন, সাংবাদিকের সাথে কিন্তু মানুষের সম্পর্ক আপনার খুব একটা ভালো নয়, অনেকটা বৈরী সম্পর্ক থাকে আর কি, হ্যাঁ। কারণ সাংবাদিক কি করে? সাংবাদিক করে প্রশ্ন। সাংবাদিক কি করে? সাংবাদিক করে হচ্ছে আপনার প্রশ্ন করে কাউকে আপনার আহ জবাবদিহিতার আন্ডারে আনতে চায়। সেই জন্য সাংবাদিককে অনেকেই পছন্দ করে না। বুঝতে পেরেছেন? সাংবাদিককে অনেকেই পছন্দ করে না, সাংবাদিককে অনেকে আপনার ভালোভাবে নেয় না বা নিতে চায় না। যে কারণে যেটা হয় সেটা হচ্ছে এরকম যে সাংবাদিক আহ মানুষের কাছে প্রত্যাশিত, সাংবাদিক আসবেন, কথা বলবেন, সব ঠিক আছে, কিন্তু সাংবাদিকের সাথে আবার অনেকের একটা বৈরিতামূলক সম্পর্ক তৈরি হয়। ধরেন, আপনি একজন সরকারের দায়িত্বশীল কোনো কর্মকর্তার কাছে গিয়েছেন যে বলছেন যে এই ব্রিজ তৈরিতে আপনার 10 কোটি টাকা তহবিল তছরুফ হয়েছে। এই প্রশ্নটা কি তার জন্য ভালো? এবং এই তহবিল তছরুফের সাথে আপনার কিছু সংশ্লিষ্টতা আছে। তার মানে আপনি ইনিয়ে বিনিয়ে তাকে চোর বলছেন। সে কি আপনাকে আপনাকে ভালোভাবে গ্রহণ করবে? আপনার উপর রাগ করবে না? অথবা আপনি যে বলছেন যে এই যে এখানে এই অপরাধগুলো হচ্ছে, এই অপরাধগুলো সংঘটিত করছে আপনার সন্তান বা আপনার কেউ, এটা যদি হয়, হ্যাঁ, এটা কি কেউ ভালোভাবে নেবে? তো ফলে হচ্ছে কি আপনার যখন সাক্ষাৎকার চলবে, তখন যে ব্যক্তি আপনাকে সাক্ষাৎকার দেবেন তার সাথে আপনার বৈরী সম্পর্কের একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে। তিনি আপনার রাগ করতে পারেন, তিনি আপনার বিরক্ত হতে পারেন। কিন্তু সাংবাদিকের কাজ হচ্ছে সেই রাগটা, সেই বিরক্তিটা, সেই ভুল বোঝাবুঝিটা দূর করে তার সাথে সম্পর্ক ঠিক রাখা। বুঝতে পেরেছেন? যেমন সম্পর্ক ঠিক রাখা হচ্ছে এইভাবে যে, দেখুন ভাই, আমি তো আমার রিপোর্টের কাজে আসছি, আপনাকে কিছু কঠিন প্রশ্ন করলাম, আপনি আমাকে রাগও করেছেন। আসলে এটা তো আমাকে দায়িত্বশীল ভাবে এটা আমাকে করতেই হয়, সেজন্য প্রশ্নগুলো করলাম। এই যে আমার কার্ডটা একটু রাখেন দয়া করে। পরবর্তী সময়ে আমি যদি আপনার কোনো কাজে আসতে পারি বা এই বিষয়ে যদি কোনো কথা বলার প্রয়োজন হয়, হ্যাঁ, আপনি আমাকে ফোন করতে পারেন। তো এই বলে কি করেন, তাকে ভিজিটিং কার্ডটা দিয়ে তার সাথে সম্পর্কটা যে একটু একটু বৈরী বা একটু একটু আপনার শীতল হয়ে গিয়েছিল, সেটাকে আবার একটু উষ্ণ করে বলা হচ্ছে বিষয়টাকে রিজলভ করা। সেটাতে কি বলছে? রিটায়ার, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে শেষ করা। এই যে আমাদের চার্টে আছে রিটায়ার। সাক্ষাৎকার দেওয়ার সময় মনে রাখবেন, যে ব্যক্তি আপনাকে সাক্ষাৎকার দিচ্ছেন তার হাতে অফুরন্ত সময় নেই। তার হাতে অফুরন্ত সময় নেই। তিনি আপনাকে যা দেবেন সেটা হচ্ছে তার হাতে কম সময় আছে। তো যে কারণে আপনাকে করতে হবে কি, যে আহ তার সাক্ষাৎকারটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে, শেষ করতে হবে একটু আনন্দের সাথে, শেষ করতে হবে একটু সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সাথে। বুঝতে পেরেছেন? শেষ করতে হবে একটু সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের সাথে। এটা কি বলা হচ্ছে? রিটায়ার। ওকে? কারো কোনো প্রশ্ন এই স্টিভ রোডস এর এই নয়টা 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 আর নিয়ে? কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন? স্যার পশ্চাৎগমন ওইটা আর একবার একটু বুঝাই দিলে ভালো হয়। আচ্ছা, পশ্চাৎগমনের বাংলাটা আপনাদেরকে পড়ি। বলা হচ্ছে কি যে আপনি যখন ইন্টারভিউটা করবেন, এখানে পশ্চাৎগমন মানে হচ্ছে পেছন দিকে আসা, বাংলা কথা আর কি। এটা দুইটা ভাবে আপনি বলতে পারেন। যে সেটা হচ্ছে যে আপনি যখন ইন্টারভিউটা করবেন তখন তাদের সাথে আলাপ করবেন হচ্ছে পেছনের তথ্য উপাত্ত নিয়ে। স্যার ওই দিন এমন ঘটনা ঘটেছিল, স্যার ওই তথ্যে এমন রিপোর্ট এসেছিল, ওই পত্রিকায় এমন রিপোর্ট লেখা এসেছিল। আপনারা দেখেন, এই যে
বাংলাদেশে যে বর্তমানে এই যে বেনজির সাহেবকে নিয়ে অনেক ইন্টারভিউ হচ্ছে, সবাই কিন্তু বিভিন্ন মানুষকে প্রশ্ন করতে হচ্ছে পশ্চাৎগমনের তথ্য দিয়ে। যেমন ধরেন ওবায়দুল কাদের সাহেবকে কেউ ইন্টারভিউ করছেন যে ওবায়দুল কাদের সাহেব এই যে বাংলাদেশের একটা সাবেক আহ, পুলিশ কর্মকর্তা, হ্যাঁ, পুলিশ কর্মকর্তা এই ব্যাপার। আহ, তার সাথে আমি একটু আমার আরেকটা ফোন আসছে, আমি একটু একটু ওয়েট করছি, হ্যাঁ 1 মিনিট, হ্যাঁ। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলেন। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ। আহ, না 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 না, আহ, আমি আমি একটা ক্লাসে আছি, আই এম কলিং ইউ ব্যাক 5 মিনিটস 10 মিনিটস, হ্যাঁ। কলিং ইউ ব্যাক, হ্যাঁ। ওকে ওকে, হ্যাঁ। হুম, হুম, হ্যাঁ। তো তো ধরেন ও কি হয় যে আহ, তাকে প্রশ্ন করছেন, প্রশ্ন করার সময় কি বলছেন তাকে যে আহ, এই যে কালের কণ্ঠ পত্রিকায় এত তারিখে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল, এই রিপোর্ট সম্পর্কে আপনার মন্তব্য কি, বা এই রিপোর্ট সম্পর্কে ক্ষমতাসীন দল কি ভাবছে। একটু পেছন দিকে চলে গেল না? ঠিক আছে, ধরেন টিআইবি একটা রিপোর্ট দিয়েছে, কয়েকদিন আগে একটা রিপোর্ট দিয়েছে আপনার আর্টিকেল 19, আমাদের আমাদের আপনার মনের ভাব প্রকাশের যে আপনার মানুষের মুক্তমত প্রকাশের যে আপনার সমীকরণ নিয়ে। তা আপনি যদি কোনো তথ্যমন্ত্রীকে প্রশ্ন করতে যান, তাহলে তথ্যমন্ত্রী আপনি কি বলবেন যে মাননীয় মন্ত্রী, যে আমাদের আর্টিকেল 19 নামে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তারা কয়েকদিন আগে রিপোর্ট দিয়েছে, যে রিপোর্টে বলছে যে বাংলাদেশের মানুষের আপনার মুক্তমত প্রকাশের স্বাধীনতা খুব সংকুচিত। এখানে আমরা 100-র মধ্যে মাত্র 12 পয়েন্ট আমরা পেয়েছি। এই বিষয়ে আপনার মন্তব্য কি? আপনাকে পেছন থেকে আসতে হচ্ছে না? এইটাকে বলা হচ্ছে আপনার পশ্চাৎগমন। পশ্চাৎগমনের আরেকটা প্র্যাকটিক্যাল উদাহরণ বা ক্ষেত্র আছে, সেটার উপর আপনাকে আমি বলে দিই। যেমন ধরেন আমি অনেক মানুষের ইন্টারভিউ করতে গেছি, হ্যাঁ। আহ, তারা রেগে গেছে। আমি খুব মোক্ষম প্রশ্নটা করেছি, এটাকে বলে আস্ক দা বোম। আস্ক দা বোম মানে হচ্ছে বোম মানে বোমা, বলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যখন করতে গিয়েছি তখন আপনার তারা রেগে গেছে। যেমন খুব ইন্টারেস্টিং, ধরেন 1975-এ আপনারা জানেন বাংলাদেশে একটা রাজনৈতিক প্রেক্ষাপট ছিল, তখন হচ্ছে আপনার রাজনৈতিক দল জাসদ। জাসদের অবস্থানটা ছিল হচ্ছে আওয়ামী লীগের বিরোধী, বঙ্গবন্ধু সরকারের বিরোধী। এবং তখন জাসদ বঙ্গবন্ধু সরকারকে উৎখাত করার জন্য জাসদ অনেক রাজনৈতিক কর্মসূচি পালন করেছে। জাসদের সাথে একটা বৈরিতাপূর্ণ সম্পর্ক ছিল, যদিও জাসদ, হাসানুল্লাহ কিনুর জাসদ এখন আওয়ামী লীগের সাথে সংযুক্ত, একসাথে কাজ করছে, তারা আপনার মন্ত্রিসভায় ছিলেন। মানে এখনকার সম্পর্ক খুব ভালো। জি স্যার, জি জি। আচ্ছা, হোয়াটসঅ্যাপে আপনি একটু লিখে লিখে দিবেন কি, আমি সব পাঠিয়ে দিচ্ছি ওখান থেকে। আচ্ছা 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 আচ্ছা, আমি দিচ্ছি আপনাকে, হ্যাঁ হ্যাঁ। ওকে, এখনই চলে আসবে, হ্যাঁ। ওকে, হ্যাঁ। তো ধরেন দেখা যাচ্ছে এরকম যে ওই যখন যখন আপনার ওই আমার আজকে এত ফোন আসতেছে, আমি খুব সরি, হ্যাঁ। আপনারা হয়তো খুব বিরক্ত হচ্ছেন, আমার একটা খুব জরুরি কাজে আমি একটু আটকে গেছি আর কি, হ্যাঁ। তো তো দেখা যাচ্ছে আপনার যে তারা কি করলেন, তারা কি করলেন, যখন যখন দেখা গেল যে ওই দুই পলিটিক্যাল পার্টির মধ্যে খুব ভালো সম্পর্ক, তখন দেখা 1975-এ যে ঘটনা প্রবাহ ছিল, সেটা নিয়ে আমি কি আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতাকে প্রশ্ন করেছিলাম যে জাসদ তো 71-এ আপনাদের বিরোধী ছিল, এখন আপনাদের সাথে ভালো সম্পর্ক আপনার কি মনে করেন? তো সেই ভদ্রলোক আমার মনে আছে, আমার টেলিভিশনে বুমটা হাত দিয়ে এরকম কেড়ে নিয়েছেন, বা হাত দিয়ে স্ন্যাচ করেছেন, এমন আর কি আমার ঘটনা ঘটেছে। তো বলা হচ্ছে এই যে ঘটনাটা ঘটনাটা ঘটলো, এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাগুলোর প্রেক্ষাপটে আমরা আসলে যেটা বলতে পারি যে এটা, যখন উনি রেগে যাচ্ছেন বা রাগ করছেন, তখন এটাকে একটু পেছন দিকে এসে আবার ব্যাপারটাকে আপনার রিজলভ করা, হ্যাঁ। এটাকে বলা হচ্ছে আপনার পশ্চাৎগমন। এটাকে বলা হচ্ছে পশ্চাৎগমন। So, এই কাজগুলো করতে হয়। ওকে, এটা আরেকটা ক্লাস আপনাদের অনুষ্ঠিত হবে, হ্যাঁ। সাক্ষাৎকার খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আর আপনারা একটু একটু একটা বিষয় একটু সতর্ক থাকবেন, কারণ আমাদের কয়েকটা কয়েকটা একটু আপনার আমরা একটু ইয়ে করছি, তো মানে পরীক্ষা শুরু হয়ে গেছে আমাদের, হ্যাঁ। আমি একটু আগামীকাল আপনাদের আরেকটা ক্লাস নিব, সেই ক্লাসটা একটু সন্ধ্যায় অনুষ্ঠিত হবে আর কি, হ্যাঁ। কালকে আমার কয়েকটা পরীক্ষা ডিউটি আছে, কয়েকটা কাজ আছে, যে কারণে আপনাদের যে অফলাইনে ইউনিভার্সিটি যে ক্লাসটা হবে সেটা আমি নিতে পারছি না। আপনার ইউনিভার্সিটি থেকে ফিরলে সান্ধ্যকালীন সময়ে আমি আরেকটা ক্লাস আপনাদের নিতে চাই। কারো কোনো প্রশ্ন, কারো কোনো জিজ্ঞাসা, কারো কিছু? আরে বাবারে, সবাই আমি দিয়ে দিব আপনাদের অ্যাটেন্ডেন্স আর কি, হ্যাঁ। আপনার অ্যাটেন্ডেন্স নিয়ে এত ব্যস্ত, হ্যাঁ। কারো কোনো জিজ্ঞাসা?
নো স্যার। ওকে, তাহলে যে রেফারেন্স গুলো দিলাম সেগুলো একটু ফটোকপি করে রাখতে হবে হাতের কাছে, হ্যাঁ, ওকে সেগুলো একটু আপনারা জানবেন। আমি এটা তাড়াতাড়ি ক্লাসে শেষ করে আপ করে দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, তাহলে আমি একটু আজকে শেষ করি, স্যার আজকে শেষ। দুর্ঘটনা নিয়ে ওই প্রশ্নটার আনসার দিয়েন প্লিজ নেক্সট ক্লাসে। ওকে, দিব দিব, আপনাকে আনসার দিব, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আজকে একটু স্যার শেষ করি। থ্যাংক হ্যাঁ ইউ বলেন, স্যার। বলেন। স্যার ক্লাস সন্ধ্যার পর নিলে ভালো হয়। ওকে, সন্ধ্যার পরে আমি হয়তো 7টা 7:30 দিয়ে দিলাম, ঠিক আছে? জি স্যার। ওকে ওকে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে, আপনারা এই গরমের মধ্যে আসলে একটা শনিবারের দিন ক্লাস করেছেন, আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমরা আবারও আরেকটা ক্লাসে যুক্ত হবো আগামীকাল। অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, হ্যাঁ, আর আমি এটা দ্রুত আপনাদেরকে আপ করে দিব আর কি, হ্যাঁ, ঠিক আছে? জি জি স্যার, স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের কাছে একটু দুঃখ প্রকাশ করছি, আপনাদের ক্লাস চলাকালীন সময় আমার কয়েকটা জরুরি ফোন চলে এসেছিল, আসলে ফোনগুলো আমি না রিসিভ করে পারছিলাম না, হ্যাঁ। অনেক ধন্যবাদ, হ্যাঁ, ভালো থাকবেন, হ্যাঁ। জি স্যার, আসসালামু আলাইকুম। স্যার, হ্যাঁ।